বিকেল শেষ হয়ে তখন সন্ধে নাব্য নাব্য করছে। কালো কালো ঘন মেঘে এদিক ওদিক জমে আসছে বৈশাখের আকাশ। দিনটা ভালো নয়, একে কালবৈশাখীর সময়, তার ওপর রক্ত চাঁদের দিন। কি রে রহিম, এই এই প্রতি বেলায় চললি কই গা? এই যাই একটু জঙ্গল পানে চাচা। তা মধু পারতি নাকি? কোন জঙ্গলে চললি শুনি? ওই ধুপড়ি জঙ্গলে যাই চাচা, দেখি মধু টধু কিছু পাই কিনা। ধুপড়ি জঙ্গলে আজ রক্ত চাঁদের দিনই যাস নে রহিম। চিন্তা নেই গো চাচা, সন্ধে নামবার আগেই ফিরে আসবনি। যা তাহলে, আল্লাহ ভরসা, তাই করিস। রহিম জানতো রক্ত চাঁদের দিনে সন্ধ্যের পর ধুপড়ি জঙ্গলে থাকা বিপজ্জনক, তবু সে মধুর লোভ সামলাতে পারল না। ঝিঝির ডাক, গাছের পাতার মচমচে শব্দ, আর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা অজানা পশুর কান্নার আওয়াজ, দিনের বেলাতেও অন্ধকারে নেমে আসা ধুপড়ির জঙ্গল তখন যেন একেবারে অন্য রকম। কতবার রহমতারে আসতি বললাম, বেটা বউয়ের ভয়ে মানা করে দিল। একা একা জঙ্গলের পথ তো কিছুই ঠাউর হচ্ছে না আমার। একটা বিশাল শিমুল গাছের ডালে চকচকে মধুর চাক চোখে পড়তেই মুখে হাসি ফুটল রহিমের। এই তো এত বড় চাক, আহা, একবার এই মধু পেলে হাটে ভালো দাম পাওয়া যাবে কাল। ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়িয়ে চাক কাটতে শুরু করলো রহিম। প্রথম ফোঁটা মধু আঙুলে নিয়ে মুখে দিতেই চোখ বন্ধ হয়ে গেল স্বাদের আনন্দে। আল্লাহ গো আল্লাহ, কি স্বাদ! ওহ, তাড়াতাড়ি নামিয়ে ফেলতে হবে এই মধু। ঠিক তখনই চারপাশ থেকে অদ্ভুত এক শো শো শব্দ আসতে শুরু করলো। এক অদ্ভুত গন্ধ ভেসে এলো, পচা কাঠ আর গলে যাওয়া শরীরের মতো। কি 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 নড়লো ওখানে? কি নড়লো? ওটা কি ওখানে? ঘুরে দাঁড়াতেই শীতদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল রহিমের। শিমুল গাছটা কাঁপতে শুরু করলো, তার মোটা শিকড়গুলো মাটি ছিঁড়ে উঠে এলো, যেন হাতের মতো মচড়াচ্ছে সেগুলো। গাছের কাণ্ড ফেটে জল জলে দুটো ভয়ঙ্কর লাল চোখ বেরিয়ে এলো। ফাটল থেকে বিশাল এক বিকৃত মুখ হাঁ করে থাকলো। আমার শরীর চিবিয়ে খাচ্ছিস? এবার এবার আমি তোকে খাওয়া। কে কে কি 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 কথা বলছে? কে কথা বলছে এখানে? আমি এই গাছ, আমি। গাছের বিশাল শিকড় রহিমের পা জড়িয়ে ধরল। সে হুমড়ি খেয়ে পড়ে গেল পাতা ঢাকা কাদার মধ্যে। ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল রহিম। জঙ্গলের শেষ সীমানা পেরিয়েই হঠাৎ সব থেমে গেল। রহিম হাঁপাতে হাঁপাতে পেছনে তাকালো, কিছুই নেই, শুধু বাতাসে ভেসে এলো এক গম্ভীর হাসি। আব্দুল নামে এক মধুওয়ালা সুন্দর গায়ে তার স্ত্রী লাভলি ও ছেলে শামিনের সাথে বসবাস করত। আব্দুল জঙ্গল থেকে মধু সংগ্রহ করে তা হাটে বিক্রি করে কোনো মতে সংসার চালাতো। আব্দুল কষ্ট করলেও তার ছেলে শামীমকে কোনো কষ্ট করতে দিত না। আব্দুল নিজে সারা দিন মাথার ঘাম পায়ে ফেলে জঙ্গল থেকে মধু সংগ্রহ করলেও নিজের ছেলেকে স্কুলে লেখাপড়া করাতো। আব্বা, আব্বা, আমার না 3টে বই কিনতে হবে স্কুলের জন্য। আমি এই বইগুলো পুরনো কারুর থেকে পাচ্ছি না।
তুই তো বাবা সবসময় সবার থেকে চেয়ে চিনতে নিয়েই পড়িস। গরিব আব্বা যে তোর। না না আব্বা, সে আর কি, সে তো পড়তেই হবে। তা বাবা, কদিনের মধ্যে লাগবে তোর বইগুলো? নতুন ক্লাসে উঠেছি তো, দেখো তুমি 7-10 দিনের মধ্যে যদি পারো। ঠিক আছে বাবা, তুই কিছু চিন্তা করিস না, আমি যত তাড়াতাড়ি পারি বইগুলো তোকে শহর থেকে কিনে এনে দেব। ঠিক আছে আব্বা। কি গো, ওই বইগুলি কিনতে তো বেশ অনেকগুলি টাকা লাগবে। আর এখন তো তুমি জঙ্গলের থেকে তেমন মধুও পাচ্ছ না। বেশি অসুবিধা হলে না হয় স্বামীকে বলবো, আর পড়াশোনা করতে হবে না, আব্বাকে কাজে সাহায্য করতে। ছেলের পড়াশুনো ছাড়ার কথা একদম বলবে না। আমারও পড়াশুনো করবার খুব ইচ্ছে ছিল, কিন্তু অর্থের অভাবে করতে পারিনি। কিন্তু আমার ছেলের পড়াশুনো কোনোভাবেই আমি বন্ধ হতে দেব না। এই কথা ঠিক, চিন্তা তো করছি, কি করব, পয়সা তো কিছু নাই, কিন্তু স্বামীর পড়াশোনা আমি বন্ধ হতে দেব না। সবাই বলে ধুপড়ি জঙ্গলে নাকি খুব ভালো মধু পাওয়া যায়, তাই ভাবছিলাম ওদিকে। না না, একদম না, তুমি অত দূরের ওই ধুপড়ি জঙ্গলে যাবে না। জানো না ওই জঙ্গলে কত রকম বিপদ থাকে? সদর গায়ের কত মানুষ ওই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে অথবা মধু আনতে গিয়ে ভূতের কবলে পড়ে মরেছে। বউয়ের কথা শুনে তখন আব্দুল চুপ করলেও সারা রাত ওই দুই চোখের পাতা এক করতে পারে না। সে কেবল চিন্তা করতে থাকে কিভাবে ছেলের বইয়ের টাকা জোগাড় করা যায় এবং কিভাবেই বা সংসারের অর্থ কষ্ট দূর করা যায়। ভোর রাতের দিকে আব্দুল মনে মনে ঠিক করে সব সমস্যার সমাধান করতে ওকে ধুপড়ির জঙ্গলে যেতেই হবে। পরের দিন সকালে কি আজ এত সকাল সকাল জঙ্গলে চললে যে? শুনলে, তা বলি কি, আজ ওই ধুপড়ি জঙ্গলে যাব বলেই ঠিক করে ফেলেছি, তাই তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। ওই জঙ্গলে জাতি নেই গো, জিনের বাস ওই জঙ্গল। আরে ওসব কিছু না, লোকে ওসব বলে কত কথা, রাখো তো। আর আমি তো আর একা যাচ্ছি নে, দেখি নেতাই দাদা যদি যায় তো সঙ্গে নিয়ে নেব। এই বলেই আব্দুল ধুপড়ির জঙ্গলের দিকে রওনা দেয়। আব্দুল চলে যাওয়ার পথের দিকে একইভাবে তাকিয়ে থাকে লাভলি। ও নেতাই দাদা, নেতাই দাদা, বাড়ি আছো নাকি? কে? ওরে আব্দুল, তা এত সকালবেলা তুই? তোমারে একটা কথা বলতে এলাম। জানো তো কদিন একেবারেই হাটে কেনা বেচা নেই, মধুর ফলন একেবারে শূন্য হতে বসিছে, রোজগারপাতি কিছুই হচ্ছে না। ওদিকে আবার ছেলেটার স্কুলের মাইনে বাকি, কিছু বইপত্রও কিনে দিতে হবে। তা বলছিলাম কি, ধুপড়ি জঙ্গলের দিকে যাবা নাকি একবার দেখি আসতে? সবাই বলে ওই জঙ্গলের ভিতরে নাকি মৌচাক ভর্তি ভর্তি শুধু মধু আর মধু। আরে তুই কি পাগল হলি নাকি রে আব্দুল? তুই শুধু মধুর কথাই শুনেছিস? আর কত লোক যে ধুপড়ি জঙ্গলে ভূতের কবলে পড়ে বেঘরে পেরানটা দিয়েছে, সেই সব কথা সব ভুলে গেছিস? আরে ওইসব লোকের সব মিছে কথা, ওই নিয়ে ভয় পেলি চলবে দাদা? তুমি যাবে কি না বলো? মধু নিয়ে বিকেল বিকেল ফিরে আসবানি, কোনো চিন্তা নেই। ওইসব ভূত টুত হয় কি যে বলো তুমি? হ্যাঁ, ওইসব ভূত টুত হয় তুই বলছিস, আর যদি সত্যি ভূত থাকে? আরে বাবা, আমরা দুজনে যাচ্ছি তো নাকি, অত ভয় পেওনি দাদা। ভেবে দেখো, যে মধু আমরা পাবো তা বেচে আমাদের অভাব দূর হবে, কটা দিন তো খেয়ে পরে সংসারটার একটু চালাতে পারবো নাকি?
আচ্ছা তুই যখন বলতেছিস তো চল, কিন্তু আমি বলে যাচ্ছি আব্দুল, সূর্যি ডোবার আগে কিন্তু ওই জঙ্গল থেকে বেরোতে হবে। তুই না এলি আমি তোরে রেখেই চলে আসবো, এই আমি কিন্তু বলে দিলাম তোরে। আরে হ্যাঁ হ্যাঁ, সে হবি খনি। তুমি তুমি পা চালিয়ে চলো তো এখন। ধুবড়ির জঙ্গলে সেদিন ওদের মধু সংগ্রহ করতে করতে বিকেল হয়ে যায়। ওরে ও আব্দুল, বেলা যে পড়ে এলো, তোর কি চোখে পড়ছে না? এবার ঘর চল, চলো চলো। কি গো, কি বলেছিলাম দাদা? কলসি ভর্তি করে কেমন মধু পেলে বলো? তা তুই খারাপ করসনি, ভাগ্যিস তুই জোর দিয়ে বললি তাই আশা হলো। এলে এখানে যা ভূতের গল্প শুনেছি তা আমি জন্মেও আসতাম না। তা এখন কদিন সংসার চালানো নিয়ে আর কোনো চিন্তা থাকলো না। হ্যাঁ গো দাদা, আমার স্বামীনটার জন্যে বইপত্রগুলো আমি এবার আস্তে আস্তে কিনে দিতে পারবো। ওই যে দেখ আব্দুল, ভবিন ডাকার মাঠ দেখা যায়, ওই মাঠ পেরোলেই পাঙাশ ডাঙা, আর তারপরেই আমাদের গ্রাম। চল চল চল, পা চালিয়ে চল, সূর্যি ডোবার আগে ঘরে ঢুকতেই হবে। বলছি কি নেতাই দাদা, শোনো শোনো, তুমি ঘরে ফিরে যাও, আমার একটু দেরি হবে। ভাবছি আজই কিছুটা মধু বেশি ফেরার পথে ছেলেটার জন্য একটু মাছ নিয়ে যাব। ওরে বলে এসেছি যদি মধু পাই তো ওর জন্য মাছ আনবো। কতদিন ওরে একটু পেট ভরে খাওয়াতে পারি না। কোষ কি আব্দুল, সূর্যি ডোবার পর মাছ নিয়ে তুই এ পথ দিয়ে যাবি? ছেলেটাকে কথা দিয়ে এসেছি গনে তাই দাদা, ও যে বসে থাকবে আমার পথে। এই তো দোষ, বুঝলি তো আব্দুল, ভূত প্রেত কোনো কিছুই তুই মানিস না, আর কোনো কিছুকে তুই কিছু তুল্যও দিস না। এই তো দোষ। একদিন তোর ভূতে ঘাড় মটকানি না খেলে তোর কিন্তু তোর এই স্বভাব যাবে না। তাতে যা খুশি তাই কর, আমি চললাম। আরে আরে দাদা, রাগ কেন করছো? ওইসব ভূত টুত থাকলে তো ভয় পাবো নাকি? হ্যাঁ, থাকলে তো ভয় পাবো নাকি? যেদিন ভূতে তোর ঘাড় মুখে খাবে সেদিন তুই বুঝবি। সত্য সব এখনো মধু বেছে মাছ কিনবে। আব্দুল নেতাই এই কথা শুনে মনে মনে হাসে, তারপরে পা চালিয়ে বাজারের দিকে যায়। আজ দিনটা বড়ই ভালো কাটলো, কলসি ভর্তি করে মধু পেয়েছি। ধুবড়ি জঙ্গলে একেবারে তাজা তাজা মধু, আহা এর স্বাদই আলাদা। খুব ভুল যদি না ভাবি তো এই মধু আমি খুব জড়া দামে বেচতে পারবো। স্বামীনের স্কুলের খরচ দিয়েও অনেকখানি টাকা থেকে যাবে। তাই দিয়ে ছেলেটার জন্য একটা জামা আর লাভলির জন্য একটা শাড়ি কিনবো ভাবছি। কতদিন ওদের জামা কাপড় দিতে পারি না, মনে মনে খুব খুশি হবে ওরা। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। এদিকে তখন অন্ধকার নেমে এসেছে। হাটের পথে রাক্ষসী গাছগুলো তখন টাটকা মধুর গন্ধে জেগে উঠেছে। আব্দুল এদিকে জানতেও পারল না যে ও গাছ ভূতের পাল্লায় পড়ে রাস্তা ভুলে ঘুরছে এদিক ওদিক। কি এটা কোন দিক? এই রাস্তাটারে তো ঠিক ঠাউর করতে পারছি না। মদনপুরের হাট এই পথেই পড়ে মনে হচ্ছে তো, তাই ছিল, কিন্তু না চিনতে তো পারছি না। কি রে, মধু নিয়ে কোথায় যাচ্ছিস? আমাদের ডাল থেকে মধু পেড়ে চালাচ্ছিস, তার দাম দিবি না? আয় আয়, আজ তোর মাংস চিবিয়ে চিবিয়ে খাবো। কোথায় পালাবি? আজ তোকে জ্যান্ত চিবিয়ে খাবো। আয় আয়। আয় আয়। না 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 না
না, আমায় আমায় মেরো নিকো, আমায় মেরো নিকো, না 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 না। এদিকে আব্দুলের বাড়িতে তখনও লাভলি আর শামীম দুশ্চিন্তা করছে। শামীম, তোর আব্বার আজ এত দেরি হচ্ছে কেন বলতো? এত দেরি তো হওয়ার কথা না। যা না বাবা, একবার নেতাই চাচার বাড়ি যেয়ে দেখ ওরা ফিরলো কি না। আচ্ছা, তাই যাই মা। ও মণি চাচি, মণি চাচি, নেতাই চাচা বাড়ি ফিরেছে গো। নেতাই আর মণি বাইরে বেরিয়ে আসে। কে? ও শামীম, কি ব্যাপার তুই এত রাতে? নেতাই চাচা, নেতাই চাচা, তুমি ফিরে গেছো? আব্বা এখনো বাড়ি ফেরেনি, তোমার সঙ্গেই গেছিল তো। কি বলিস কি রে? আব্দুল সে তো কখন মদনপুর হাটের দিকে গেল তোর জন্য মাছ কিনতে। হ্যাঁ, কি বলো গো চাচা? আমার খুব ভয় করছে গো, তুমি একবার যাবে আমার সঙ্গে? ও আরে ভগবান, কই চল চল দেখি। নেতাই আর শামীম দুজন আব্দুলকে খুঁজতে বের হলো। মদনপুরের হাট, হ্যাঁ ওই 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 পথেই পড়বে। শিগগির শিগগির পা চালা বাবা, শিগগির পা চালা। ওই ওই দেখ, ওই দেখ, ওই গাছের তলায় কি জানি একটা পড়ে আছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? দেখ ওই অন্ধকারে। চল তো, চল তো গিয়ে দেখি ওটা কি। চাচা, ওটা তো আমার আব্বা মনে হচ্ছে। আব্বার মতোই জামা। আব্বা, আব্বা, আব্বা। এ আব্দুল, এ আব্দুল, আব্দুল, এ আব্দুল, ওঠ ওঠ। নেতাই আর শামীমের ডাকা ডাকাতে চোখ তুলে তাকালো আব্দুল। ও নেতাই দাদা, ও শামীম, ও বাবা। কি রে, তুই গাছতলায় এলি কি করে? ও আজ কি বাঁচা বেঁচেছি। ধুপড়ি জঙ্গলে রাক্ষসের গাছের পাল্লায় পড়েছিলাম দাদা। তারপর আমি প্রাণপণ দৌড়তে দৌড়তে বুড়ো পীরের দরগার ফটক দেখতে পাই। সেদিকে দৌড়তে শুরু করি, তখনই গাছগুলো আমার পিছু ছেড়ে চলে যায়। আল্লাহ, আল্লাহ সহায় না হলে এ যাত্রার বাঁচতুম না গো দাদা, বাঁচতুম না। হায় রে ভগবান, খুব বাঁচা বেঁচেছিস রে আব্দুল। আর কখনো সূর্য ডোবার পর ওই ওই জঙ্গলে আর ওই পথে যাস নে খবরদার। আর কখনো যাই গো, বড় বাঁচা বেঁচে ফিরেছি। চল চল বাবা শামীম, ঘরে চল। আজ আর তোকে মাছ খাওয়াতে পারলাম না। কাল সকাল সকাল হাটে গিয়ে তোর জন্য টাটকা মাছ নিয়ে আসবো, কেমন? আব্বা, আব্বা, তুমি যে ঠিক আছো, এটাই আমার কাছে অনেক। আমার বাবজান, চলো ঘরে চলো।